আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান, পাল্টাপাল্টি হামলার হুমকি। যুক্তরাষ্ট্র ৬৬ সংস্থা থেকে সরে যাওয়ার কারণে বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত হবে? প্রশিক্ষিত সন্ত্রাসীদের ইরানে প্রবেশ করানো হয়েছে, পেজেশকিয়ান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নিয়মিত বিশ্বের সকল আপডেট সংবাদ এই চ্যানেল থেকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান, পাল্টাপাল্টি হামলার হুমকি। ইরানে চলমান গণবিক্ষোভ ঘিরে দেশটির সরকারের সঙ্গে আবারও মুখোমুখি অবস্থানে চলে গেছে যুক্তরাষ্ট্র। বিক্ষোভ দমনে ইরান সহিংস পদ্ধতি ব্যবহার করলে সামরিক হামলার মাধ্যমে সেটির জবাব দেওয়া হবে বলে একাধিকবার হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এরই মধ্যে অর্ধশতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে, গ্রেফতার করা হয়েছে ২৫০০ জনেরও বেশি মানুষকে। এমন পরিস্থিতিতে ইরানে মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গত শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ফোনে বিষয়টি নিয়ে কথা হয়েছে বলে এক খবরে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরানে মার্কিন সম্ভাব্য যে কোনো হস্তক্ষেপের বিষয়ে ইসরায়েল সর্বত্র সতর্ক অবস্থায় রয়েছে বলেও রয়টার্সের খবরে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে মার্কিন হুমকির কড়া সমালোচনা করেছে ইরান। যে কোনো মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকে মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে রোববার ইরানের পার্লামেন্টকে জানিয়েছেন স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শুক্রবার এক ভাষণে বলেছেন, কয়েক লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ইসলামী প্রজাতন্ত্র ক্ষমতা এসেছে এবং বিক্ষোভের মুখে তেনা পিছু হটবেন না। মার্কিন মদতে ইরানে বিক্ষোভ ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্টকে খুশি করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন আলী খামেনি। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে দেশটিতে সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপ নিয়ে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ইসরায়েল। ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক বৈঠকে উপস্থিত ছিলেন এমন অন্তত ৩টি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স। তবে সর্বোচ্চ সতর্কতা বলতে ঠিক কী বোঝানো হয়েছে সেই বিষয়ে সূত্রগুলি বিস্তারিত কিছু জানায়নি। এর আগে গত জুনে এ ধরনের সতর্ক অবস্থান জানানোর পর যুদ্ধ জড়িয়ে পড়েছিল ইসরায়েল ও ইরান। ১২ দিনব্যাপী ওই যুদ্ধ চলে যাতে উভয় পক্ষ হতাহত ক্ষয়ক্ষতির শিকার হয়। ইসরায়েলের সঙ্গে ওই হামলায় যুক্তরাষ্ট্রও অংশ নেয় এবং দেশটির পরমাণু কেন্দ্রে বিমান হামলা চালায়। এই ঘটনার ৬ মাসের মাথায় ইরানের শতাধিক শহরে গণবিক্ষোভ হতে দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে সরকারি বাহিনীর হামলায় ইতোমধ্যে শত শত বিক্ষোভকারী আহত ও নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে লাগাতার হামলার হুমকি দেওয়ার পর শনিবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের বিক্ষোভকারীদের সাহায্যের জন্য প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। ইরান এখন স্বাধীনতা চায়, ময়তোবা অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। যুক্তরাষ্ট্র তাদের সাহায্য করতে পুরোপুরি প্রস্তুত রয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন মিস্টার ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হলেও ইরানের সরাসরি হস্তক্ষেপের কোনো ইঙ্গিত এখনও পর্যন্ত দিতে দেখা যায়নি ইসরায়েলকে। যদিও ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি নিয়ে উদ্বেগের কারণে দুই চিরবৈরী দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গত শুক্রবার প্রকাশিত দ্য ইকোনমিস্টে দেওয়া এক সাক্ষাৎকারে মিস্টার নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, ইরান ইসরায়েলের উপর হামলা চালালে সেটার পরিণতি হবে ভয়াবহ। ইরানে যে গণবিক্ষোভ চলছে সেটির দিকে নজর রাখছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র ৬৬ সংস্থা থেকে সরে যাওয়ার কারণে বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত হবে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের বেশ কিছু সংস্থাসহ মোট ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে তার দেশকে প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর বাংলাদেশের মতো দেশগুলিতে এর সম্ভাব্য প্রভাব নিয়ে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। কারণ যেসব সংস্থা থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার ঘোষণা দিয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ জলবায়ু চুক্তিসহ মানবাধিকার, গণতন্ত্র, লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে কাজ করে এমন বৈশ্বিক সহযোগিতা সংস্থাও রয়েছে। বুধবার একটি প্রেসিডেন্সিয়াল স্মারকমালার মাধ্যমে এসব সংস্থার নাম ঘোষণা করা হয়েছে। এই তালিকায় বৈশ্বিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশন চুক্তি সহ জাতিসংঘের ৩৯টি সংস্থার নাম আছে। ট্রাম্প ইতোমধ্যেই জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো থেকে বেরিয়ে গেছেন এবং জাতিসংঘ মানবাধিকার পরিষদে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বন্ধ করে দিয়েছেন। এর আগে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা কথা ঘোষণা করেছিলেন।
বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র সরে যাওয়ার কারণে বহুপাক্ষিক এসব প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়বে এবং এর ফলে বাণিজ্য, মানবিক, শিক্ষা ও ক্লাইমেটের মতো বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের মতো দেশগুলি যে আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে যে সুরক্ষা পেত তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র সরে যাবার কারণে অন্য ধনী এবং প্রভাবশালী দেশগুলো এ ধরনের বহুপাক্ষিক সংস্থাগুলিতে অর্থায়ন বন্ধ বা কমিয়ে দিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর আগে গত বছরের জানুয়ারিতে বিদেশে মার্কিন সহায়তা স্থগিত করতে ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন। পরে এর ধারাবাহিকতায় জুলাই মাসে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা USAID বন্ধ ঘোষণা করেন তিনি, যার ফলে বাংলাদেশের সংস্থাটির অর্থায়নে প্রচলিত অনেক প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। কোন সংস্থাগুলো থেকে সরছেন ট্রাম্প? যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে সরে যাবার ঘোষণার পর হোয়াইট হাউস বলেছে এমন নির্দেশ নেওয়ার কারণ হল এইসব সংস্থা আর আমেরিকান স্বার্থ রক্ষা করছে না এবং অকার্যকর ও বৈরী এজেন্ডা প্রচার করছে। এসব সংস্থাগুলোর মধ্যে কয়েকটি জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করে আসছিল। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের সবচেয়ে বেশি বিপর্যয়ের মুখে পড়া দেশগুলোর একটি হল বাংলাদেশ। এছাড়াও আরও কিছু সংস্থা রয়েছে যারা শিক্ষা, মানবাধিকার, লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের মতো বৈশ্বিক কিছুতে কাজ করছিল। বাংলাদেশেরও বিভিন্ন সংস্থা এসব ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থাগুলির সহায়তায় তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। তবে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর হোয়াইট হাউস এসব সংস্থার কাজকে করদাতাদের অর্থের অপচয় হিসেবে বর্ণনা করেছে। ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী জাতিসংঘ জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশন চুক্তিসহ যুক্তরাষ্ট্র ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ বা IPCC থেকেও সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এটি বিশ্বের জলবায়ু সাবিজ্ঞান বিষয়ে অন্যতম প্রধান কর্তৃপক্ষ, যারা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির বৈজ্ঞানিক তথ্যের উপর সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিবেদনগুলো সংকলন করে। এখন IPCC থেকে যুক্তরাষ্ট্র সরে গেলে দেশটির জলবায়ু বিজ্ঞানীরা এতে জড়িত থাকবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এর বাইরেও যে জাতিসংঘের যে ৩১টি সংস্থা থেকে যুক্তরাষ্ট্র সরে যাচ্ছে তার মধ্যে ইন্টারন্যাশনাল ল কমিশন, ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার, পিস বিল্ডিং কমিশন, জাতিসংঘ পপুলেশন ফান্ড, জাতিসংঘ গণতন্ত্র তহবিল এবং UN ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠান রয়েছে। জাতিসংঘের বাইরে যে ৩৫টি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্র সরে যাচ্ছে তার মধ্যে 24/7 কার্বন ফ্রি এনার্জি কম্প্যাক্ট, কমিশন ফর এনভায়রনমেন্টাল কোঅপারেশন, গ্লোবাল কাউন্টার টেররিজম ফোরাম, ইন্টারন্যাশনাল এনার্জি ফোরাম এবং আন্তর্জাতিক সৌর জোটের মতো সংস্থা রয়েছে। বাংলাদেশে কতটা প্রভাব পড়বে? ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশের কারণে 2025-এর জানুয়ারিতে USAID বন্ধ হয়ে যাওয়ার কারণে বাংলাদেশে মার্কিন সহায়তার উল্লেখযোগ্য অংশ আসত এই USAID-এর মাধ্যমে। যুক্তরাষ্ট্র সরকারের ফরেন এইড ওয়েবসাইটের তথ্য বলছে 2018 থেকে বাংলাদেশকে প্রতি বছর দেওয়া সহায়তার পরিমাণ 500 মিলিয়ন বা $50 কোটি কাছাকাছি। এর আগের বছরগুলিতেও 250 থেকে 300 মিলিয়ন ডলারের মার্কিন সহায়তা পেয়েছিল বাংলাদেশ। এখন রোহিঙ্গাদের জন্য বরাদ্দ থাকলেও বাকি সব ক্ষেত্রেই মার্কিন অর্থায়ন বন্ধ হওয়ায় অনেক প্রতিষ্ঠানের কার্যক্রমই বাংলাদেশে বন্ধই হয়ে গেছে। এখন নতুন করে যেই ৬৬টি সংস্থা থেকে যুক্তরাষ্ট্র সরে যাচ্ছে তাতে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবেলায় নেওয়ার নানা কার্যক্রম ব্যাহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শাহাব এনাম খান বলছেন, বহুপাক্ষিক এসব সংস্থা থেকে যুক্তরাষ্ট্র যেমতো দেশ সরে দাঁড়ালে প্রতিষ্ঠানগুলো মারাত্মকভাবে দুর্বল হবে, কারণ যুক্তরাষ্ট্রই এসব সংস্থার প্রধান অর্থায়নকারী দেশ। তিনি বলেন, বাংলাদেশের ওপর এর বড় রকমের আঘাত আসবে, কারণ বাংলাদেশ যদিও উল্লেখযোগ্য পরিমাণ সহায়তা গ্রহণকারী দেশ নয়, কিন্তু বাণিজ্য ও মানবিক ইস্যুতে আন্তর্জাতিক আইনে অনেক কিছুতে সুরক্ষা পায় বাংলাদেশ এসব সংস্থাগুলির কারণে। এখন আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলি দুর্বল হলে এক ধরনের বিশৃঙ্খলা বা অরাজকতা তৈরি হতে পারে। অনেকে মনে করেন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলি দুর্বল হলে আবারও বিশ্বে বিভিন্ন ব্লক বা অ্যালায়েন্স পলিটিক্সের সামনে আসবে, যাতে করে অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রগুলোর জন্য সমস্যার বিষয় হতে পারে। তাছাড়া বিশ্ব খাদ্য কর্মসূচি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো প্রতিষ্ঠানগুলো সামগ্রিক খাদ্য ও স্বাস্থ্যক্ষেত্রে বৈশ্বিক যে সুরক্ষা দিয়ে আসছিল তার দ্বিপাক্ষিকভাবে সমাধান অনেকটাই অসম্ভব বলে মনে করা হয়। আবার ফান্ড ফর ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু বিষয়ক অন্য সংস্থাগুলির কারণে বাংলাদেশের জলবায়ু সুরক্ষা ও নৈতিক অবস্থান বিশ্বের কাছে তুলে ধরা যাচ্ছিল। এখন এই সংস্থাগুলি দুর্বল হলে তাতে বাংলাদেশের এই কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা তৈরি হবে। শাহাব এনাম খান বলেন, বাংলাদেশ করোনার সময় ভ্যাকসিন পেয়েছিল বৈশ্বিক ব্যবস্থাপনাতেই। এসব ফোরামগুলো সে কারণেই গুরুত্বপূর্ণ। এগুলো থেকে সরে যাওয়া যুক্তরাষ্ট্রের জন্য হয়তো অনুকূল সিদ্ধান্ত, কিন্তু যে কাঠামোতে আন্তর্জাতিক সম্পর্ক জোরদার হয় তাতে ঝুঁকি তৈরি হলো। বিশ্বব্যাংকের প্রাক্তন অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলছেন, আমেরিকা সরে যাবার সদিকির মূল্য অনেক, কারণ আমেরিকা সরে গেলে
অন্য ধনী দেশগুলো এসব কর্মসূচি থেকে সরে যাবার অজুহাত পেতে পারে। তিনি বলেন, আন্তর্জাতিক উন্নয়ন, অর্থায়ন ও কারিগরি সহায়তায় বিভিন্ন উদ্যোগে যুক্তরাষ্ট্রের উপস্থিতি অনেক দিক থেকেই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র উন্নত বিশ্বের নেতৃস্থানীয় দেশ হিসাবে দারিদ্র্য, বৈষম্য, জলবায়ু পরিবর্তন সহ গ্লোবাল ইস্যুস বা গ্লোবাল পাবলিক গুডসের ক্ষেত্রে অর্থায়নে এগিয়ে আসবে, এটাই সবাই আশা করা হয়। প্রশিক্ষিত সন্ত্রাসীদের ইরানে প্রবেশ করানো হয়েছে। পেজেশকিয়ান। ইরানে চলমান গণবিক্ষোভ ঘিরে দেশটির সরকারের সঙ্গে আবারও মুখোমুখি অবস্থানে চলে গেছে যুক্তরাষ্ট্র। বিক্ষোভ দমনে ইরান সহিংস পদ্ধতি ব্যবহার করলে সামরিক হামলার মাধ্যমে সেটির জবাব দেওয়া হবে বলে একাধিকবার হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এরই মধ্যে অর্ধশতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে, গ্রেফতার করা হয়েছে ২৫০০ জনেরও বেশি মানুষকে। এমন পরিস্থিতিতে ইরানে মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গত শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ফোনে বিষয়টি নিয়ে কথা হয়েছে বলে এক খবরে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরানে মার্কিন সম্ভাব্য যে কোনো হস্তক্ষেপের বিষয়ে ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলেও রয়টার্সের খবরে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে মার্কিন হুমকি করার সমালোচনা করেছে ইরান। যে কোনো মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে রোববার ইরানের পার্লামেন্টকে জানিয়েছেন স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শুক্রবার এক ভাষণে বলেছেন, কয়েক লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ইসলামী প্রজাতন্ত্র ক্ষমতা এসেছে এবং বিক্ষোভের মুখে তারা পিছু হটবেন না। মার্কিন মদতে ইরানে বিক্ষোভ ছড়ানো হচ্ছে